আপকি আদালতে ফিল্ম স্টার ফারহান আখতারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি বাইরে একরকম ভেতরে আরেক রকম। ফারহান, আমি আপনার ছেলেবেলা সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করেছি। আচ্ছা। জাভেদ আখতার সাহেব, যিনি আপনার বাবা, ওনার ইমপ্রেশন ছিল যে এই চুপচাপ থাকে, ও নিজের ঘরের ভেতর থাকে, বেশি কথা বলে না, কারোর সাথে ঝগড়া করে না। হ্যাঁ। কিন্তু আপনার বোন বলেছে যে মুখে ঘুষি মারতেন আপনি। না, ওটা একবার ভুল করে লেগে গিয়েছিল। কিন্তু আমি আধা পারসি, তো একটু আধটু রুস্তম হওয়া বিচিত্র নয়। মানে আমি নিজের জগতে নিজেই ব্যস্ত থাকি। আমার গল্প বানানোর খুব বড় একটা শখ ছিল। আমি যখন স্কুল বাসে যেতাম তখন আমার বন্ধুদের বলতাম যে আমি বাসে বসে আছি। আর বন্ধুদের বলছি, যখন আমি স্কুলে আসি আমার কাছে একটা বিলাতি ঘুড়ি আছে। আর আমি বিল্ডিংয়ের উপরে যাই আর ঘুড়িটা ধরে আমি ঝুলতে থাকি। আর ওই ঘুড়ি আমাকে উড়িয়ে এখানে নিয়ে আসে। তো একটা বাচ্চা তো ওপরে চলে যাচ্ছিল টেরেসে ঘুড়িটা নিয়ে, তোর পরিবারের লোক আবার ওকে নিচে নামায়। তো মাই ফাদার ডিডন্ট নো অল দিস। হ্যাঁ, মিথ্যে কথা বলার অভ্যেস তো ছিল, কথায় কথায় মিথ্যে বলতেন। হ্যাঁ, আমি মিথ্যে তো খুবই বলতাম। আমি এখন রেট্রোস্পেক্টিভ এ যখন ভেবে দেখি, মানে গল্প অনেক ছিল আমার কাছে, তো এর একটা আউটলেট ছিল। কিন্তু আমার মা খুব বিরক্ত হতো এসবে। কারণ ও বলত যে আমি পড়তাম খুব কমই। আমি বলতাম যে কলেজে যাচ্ছি, কিন্তু থিয়েটার চলে যেতাম ফিল্ম দেখতে। তো আমি বলতাম টিউশনে যাচ্ছি, কিন্তু আমি ক্রিকেট খেলতে চলে যেতাম। আর একদিন আমি ঘরে ফিরি, বলেছিলাম যে আমি টিউশনে যাচ্ছি। মা ভাবতো যে এর গ্রেড কেন বেটার হচ্ছে না, এত টিউশন নিচ্ছে আমার ছেলে, অথচ কিছু হচ্ছেই না। তো একদিন আমি ফিরেছি, স্কুল ব্যাগ পেছনে ঝুলানো, মানে ২ ঘন্টা টিউশন নিয়ে ফিরছি। তারপর ক্লান্ত বিধ্বস্ত ছেলে ফিরছে বাড়িতে। আর আমি এসে দরজাটা খুলি, কিন্তু দেখি যে ওখানে আমার মা বসে রয়েছে। আর একদম ওর পাশেই বসে আছেন আমার টিউশন টিচার। তো আমার জানাই নেই যে আপনাদের মধ্যে কারো সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। কিন্তু জেনুইনলি বলবো স্যার, ওখানে মাটি ফাঁক হয়ে গিয়েছিল। আমার পা কাঁপছিল এইভাবে, কানের মধ্যে গরম হয়ে যায়, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছিল। আর এত মার খেয়েছিলাম সেদিন। তারপরে একটুখানি, মানে কিছুদিনের জন্য আমি শুধরে গিয়েছিলাম এরপরে। আর জাভেদ স্যার তো একদম জানতেই পারেননি যে আপনার ভেতরে এই ট্যালেন্ট ছিল। আপনি মিমিক্রি করতেন, ডান্স করতেন, কিন্তু উনি এই ব্যাপারটা জানতেনই না। হ্যাঁ, আমি ওনার সামনে, মানে যদি সত্যি বলি তখন আর একটু লজ্জা পেতাম। এখনো সেটা পাই আরকি। উনি এমন একজন মানুষ যার সামনে আমি মন খুলে হিন্দিতে কথাও বলতে পারি না, আজও। কারণ আমার মনে হয় যে আরে যদি কিছু ভুল আমি বলে ফেলি, ওনার কাছে যে নলেজ রয়েছে ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে, তো উনার সামনে আমি অটোমেটিক্যালি আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে যায় আরকি। আ আ হ্যাঁ, honestly আর উনি বলেন যে, "আরে তুমি আমার সঙ্গে হিন্দিতে কেন কথা বলো না? তুমি তো হিন্দি মানে যথেষ্টই তো ভালো।" তো আমি উনার সামনে, মানে ডান্সিং থেকে শুরু করে মিমিক্রি পর্যন্ত, অথবা মন খুলে কথা বলতে আমি আজও ভয় পাই। তো মিথ্যে বলতেন, ক্লাসে যেতেন না, পড়ায় মন ছিল না, মানে যত রকমের বদমাইশি সব আপনি করতেন। হ্যাঁ, একদম। হ্যাঁ, মানে বদমাইশির ব্যাপারে আমি বারবারই ফার্স্ট হতাম। আ আ কে কে কিন্তু না, আমার মিউজিকে খুব শখ ছিল। মানুষকে এন্টারটেইন করার ব্যাপারে আমার বেশ শখ ছিল। তো কখনো, মানে স্কুলে যদি কোনো ফাংশন থাকতো তখন আমাকেই ডাকা হতো, হয় ডান্স করার জন্য, নয়তো কিছু পারফর্ম করার জন্য। আর পার্টিতেও, যেটা ঘরে বা বন্ধুদের সঙ্গে হতো, তো কোথাও না কোথাও আমি, মানে কোথাও না কোথাও একটা সুযোগ করে নিতামই কিছু একটা পারফর্ম করার মতন। তো এইসবের শখ খুব ছিল আমার। তো ছোটবেলা থেকেই আমার ফ্যামিলির মনে হয়েছিল যে এর কিছু হোক বা না হোক, মানে ফিল্মে তো কিছু একটা করেই নেবে। মানে এমন ধারণা ছিল ওনাদের, বলতে পারেন। আর যখন ফিল্মে যখন সুযোগ এলো, ১৭ বছর বয়সে আপনি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হয়ে যান। আগে। কিন্তু এত বড় ফিল্ম ইয়াশ চোপড়ার, হ্যাঁ। শ্রীদেবীর মতো আর্টিস্ট ছিল হ্যাঁ, তাতে, আপনি শ্রীদেবীকে ফেলে দেন। স্যার, আমি কোন হরিদাস শ্রীদেবীকে কুপোকাত করার? যদিও এমন একটা দুর্ঘটনা তো ঘটেছিল। আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিলাম। আ মনমোহন সিংজি ছিলেন, মানজি বলা হতো সেই সময়। উনি ক্যামেরাম্যান ছিলেন যশজির। তো আ সেই সময় মানে সেটেই কাজ পাওয়া যেত, তেমন কোনো স্ট্রাকচার তো ছিলই না। তো আমি ৭ বা ৮ নম্বর এমন কোনো অ্যাসিস্ট্যান্ট ছিলাম আরকি। তো এই যশজির ফিল্মের সময় এমন একটা ডান্স সবসময় থাকতো। মোমেন্টস অফ ফ্যাশন, মোমেন্টস অফ রেজ, এরকম সব থাকতো। তো শ্রীদেবীজি কোনো খারাপ খবর পেয়েছেন। উনি নিজের ফ্রাস্ট্রেশন বের করছিলেন ডান্সে। তো ওর যে এন্ডের লাস্ট ফাইনাল শটটা ছিল, সিকোয়েন্স ছিল, সেটা একটা ক্রেন শট ছিল।
আর এইরকমই উডেন ফ্লোরে যেটা ওনার ঘরে সেটটা আর কি সাজানো ছিল। আর একটা ক্রেন শটে মঞ্জি উপরে বসেছিলেন। আর এদিকে শ্রীদেবীজি সরোজজির সঙ্গে কোরিওগ্রাফার প্র্যাকটিস করছিলেন তখন। সব তৈরি হয়ে গিয়েছিল। মঞ্জি লেন্সের থ্রু দেখে আর বলেন যে, "ইয়ার ওখানে ওই মেঝেতে মনে হচ্ছে কিছু দাগ লেগে রয়েছে। একটা পরিষ্কার করে দাও তোমরা যত তাড়াতাড়ি সম্ভব।" তো আমি ওখানে দাঁড়িয়ে আমি বলি যে, "আমি দেখছি।" তো বালতিটা ওঠাই, কাপড়-টাপড় পড়েছিল। তো আমি ওখানে হাঁটু গেড়ে এইভাবে বসে মানে মেঝে পরিষ্কার মানে সেটটা পরিষ্কার করতে শুরু করে দিই। তো আমি ওপরে দেখছিলাম যে মাঞ্জি এখানে, মাঞ্জি এখানে এমন বলতে আমি এগোচ্ছি পালিশ করতে। ওদিক থেকে শ্রীদেবীজি হেঁটে আসছিলেন। তো আমি এরকম করতে যাচ্ছি পলিশ আর উনি আসেন আর পাটা পিছলে যায় পলিশে। আর আমি সত্যি বলছি কারণ এরকম খুব কম ঘটে লাইফে যেটা মানুষ বলে যখন অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে, তো এমন মনে হয় যে সবকিছু স্লো মোশন এ হয়ে গেল। আপনাদের সবকিছু মনে থাকে। তো তেমনই আমার মনে আছে যখন শ্রীদেবী স্লিপ পিছলে যান। আমি ওখানে বসে আছি আর এইভাবেই শ্রীদেবী উড়ে যাচ্ছেন হাওয়ায়। মানে সত্যিই। আর এভাবেই পুরো ওরা দুটো পা উপর দিয়ে উঠে যায় আর উনি সোজা আমার সামনে এসে ধড়াম করে পড়েন। একদম আমার সামনে। আমি এইভাবে বসে আমার সামনে শ্রীদেবী শুয়ে আছেন। আর নিঃশব্দ একটা সেট। যদি কখনো আপনি ফিল্ম সেটে যান, ওখানে নিঃশব্দ একদমই থাকে না। মানে অনেক আওয়াজ হয়। কিন্তু ওই দিনটাতে এতটাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল মানে নিজের শ্বাস, হৃদয়ের শব্দ সব শোনা যাচ্ছিল। আর ভালো যেটা হয়েছিল মনে হয়েছিল যে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। এরপর আমাকে আর কেউ কোথাও ফিল্মে কোনো কাজ কখনো দেবে না। কিন্তু শ্রীদেবীজি আমি উনার কাছে খুবই কৃতজ্ঞ যে উনি হাসতে শুরু করে দেন। আর যেই উনি হাসতে থাকেন বাকি যারা আরকি নার্ভাস ছিল এরকম, "আরে কি হয়েছে? আরে 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 এরকম আরে হয়ে গেছে।" এরকম হয় প্রায় ঠিক আছে। তারপর উনাকে ওঠানো হয় আর উনি বলেন যে, "ইটস ওকে ঠিক আছে।" তো আমার ক্যারিয়ার যে শুরু হয় আ সেটা উনারই জন্য। আজ এখানে আপনাদের সামনে বসে রয়েছি। দেখুন, আপনার ক্যারিয়ারে আপনি কিন্তু অসাধারণ। ২৫ বছর বয়সেই আপনি ফিল্মের ডিরেক্টর হয়ে যান। হ্যাঁ। আর তাও আবার এমন ফিল্ম যাতে আপনি আমির খানের মতো সুপারস্টারকে কাস্ট করেন। হ্যাঁ, মানে এটা আমির খানকে কাজ করা সত্যিই কোনো সহজ কাজ তো নয়। আ সত্যি কথা তো এটাই যে যখন আমি ফিল্মটা লিখেছিলাম, আ সেই সময় আমার মনে যে নামগুলো ছিল সেটা হলো যে ঋত্বিক, যে আগের বছর ডেবিউ করেছিল। আ অভিষেক বচ্চন, উনিও ২০০০ এ ডেবিউ করেছিলেন। আর অক্ষয় খান্না, যার সঙ্গে আমি কাজ তো করেছিলাম ওর ১ম ফিল্ম 'হিমালয় পুত্র'তে। আমি চাইছিলাম যে যারা ইয়াং শিল্পী রয়েছেন আমি তাদের সাথে কাজ করি 'দিল চাহতা হ্যায়' সেইরকম ফিল্মই। কিন্তু কোনো না কোনো কারণে ওরা সবাই না করে দেয়, অক্ষয় ছাড়া। আর আমার মনে একদমই এটা আসেনি যে আমির এই ফিল্মে হ্যাঁ করবে। তাই অন্যদের কাছেই আমি যাই। মানে যারাই সেই সময় কাজটা করছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমি সবার দরজায় আমি কড়া নাড়ি। সবাই আমাকে বলে যে, "না, আমি মাল্টি হিরো ফিল্মে কাজ করতে চাই না।" তখন সময়টা এমন ছিল যে ওই লেট 90s এ ওটা লাভ ট্রায়াঙ্গল এর। তো সবাই লাভ ট্রায়াঙ্গল করতে চাইতো যে একজন মেয়েটাকে পেয়ে যাবে, একজন ছেলেকে পাবে, আরেকজন হার্ট ব্রোকেন সাজনের মতন স্যাড সং গাইবে। এতে সিম্প্যাথি সবার পেয়ে যেত আরকি। তো ফিল্মে তো সেটাই চায় সবাই। তো আ অবশেষে আমি আমিরকে বলেইছিলাম কথাটা যে, "I came to you because I didn't have a choice." তো আমিরের কাছেই যাই। আমি কাহিনীটা উনাকে শোনাই এবং উনি বলেন যে আর সেই সময় ডায়ালগগুলো ছিল ইংরেজিতে লেখা। তো উনি বললেন যে, "তুমি একটা কাজ করো, স্ক্রিপ্ট তো আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এটা তুমি ইংরেজিতে বানাও।" তো আমি বললাম, "না ইয়ার ইংরেজিতে কিভাবে হতে পারে? হিন্দি ফিল্ম, হিন্দিতেই হবে।" ও বলে, "আরে হিন্দি ফিল্ম তো কি হবে? ডায়ালগ তো ইংরেজিতে রয়েছে।" তো আমি বললাম, "ঠিক আছে আমি হিন্দিতে ডায়ালগ লিখে নিয়ে আসছি আবার।" তো আমি পৌঁছে যাই আবার। হিন্দিতে ডায়ালগ লিখে নিয়ে তো উনি আবার শোনেন এবং বললেন যে, "আচ্ছা এবার একটা কাজ করব। আমি ৩ মাস বাদে আবার একবার শুনতে চাই।" আমি বলি, "আচ্ছা ঠিক আছে।" তো আমি ৩ মাস অপেক্ষা করলাম। তারপর দেখা করতে চাই। কিন্তু ও একটা কাজে বিজি, ২য় কাজে বিজি, ৩য় কাজে বিজি। দেখাই হয় না। ৮ মাস কেটে যায়। তখন আমি উনার ঘরের সামনে যাই। আর উনার কাছে একটা সিকিউরিটি মানে ক্যামেরা ছিল। ওই যে বেল বাজানো আপনার মুখটা ভেতর থেকে দেখতে পাওয়া যায়। তো আমি আমার স্ক্রিপ্ট হাতে দাঁড়িয়েছিলাম ওখানে। আমি বেল বাজাই আর ক্যামেরার সামনে স্ক্রিপ্টটা পড়তে থাকি আরকি। আমি বলি এখান থেকেই শুরু করব আরকি। তো সেই সময় অন্য ধরনের সাহস ছিল। কারণ হারানোর মতো তো কিছুই ছিল না। কিন্তু মানুষ তো মনে করে যে ভাই জাভেদ আখতার সাহেবের ছেলে, হুম। উনি আমির খানকে একটা ফোন করে দিলেই উনি ফিল্মে কাজ করবেন। না, এমন হয়নি আর ভালোই হয়েছে যে এটা হয়নি। আ আমার বাবা আমাকে বলেছিলেন যে, আমি ভাবছি যে, "আরে ইয়ার তুমি বলছো যে ও একে পাওয়া যাচ্ছে না, ওকে পাওয়া যাচ্ছে না। আমি ফোন করব কি করব না?" উনি এই বিষয়ে ভাবছিলেন। তারপর উনি ডিসাইড করেন যে না করার।
আর আমিরকে যখন এই কথাগুলো বলেন আ যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফোনটা না করার। তো আমির উনাকে বলেছিলেন, "এটা ভালো যে আপনি এটা করেছেন, আপনি আমাকে ফোন করেননি। কারণ যদি আপনি আমাকে ফোন করতেন, তাহলে আমি হয়তো ওর সাথে দেখাই করতাম না।" তো আমি দেখেছি যে ও আমাকে চাইছে, ও আমার জন্য অপেক্ষা করছে, ও আমার অপেক্ষায় ওয়েট করছে। ওকে আমি দেখব, ওকে আমি টেস্ট করব, ওর রিজলভ কতটা যে আমির খান এই ফিল্মটা করুক। সেই জন্যই আমি ৮ মাস ওকে আ অপেক্ষা করিয়েছি। বাকিটা তো সব জানেনই। ওই ফিল্মে আমার মনে আছে সাইফ আলী খানও মানা করে দিয়েছিলেন লাস্ট মিনিটে যে আমি এই ফিল্মে কাজ করব না। হ্যাঁ, এটাও সত্যি কথা যে প্রায় ১০ দিন বাকি ছিল শুটিং শুরু হওয়ার। তো শুটিং এর আগে আর আমার কাছে সৈফের ফোন এসেছিল যে, "আরে ইয়ার আমি একটা খুব ভালো সিনেমা পেয়েছি, 'লাভ ট্রায়াঙ্গল'। তো আমি আমি এটা করতে চাইছি। আর এতে আমার রোলটা খুবই ভালো। আর এটা আ তো মানে আমাদের সবারই তো মনটা ভেঙেই যায়। আরে ইয়ার আমরা কত এক্সাইটেড ছিলাম। রিডিং হয়ে গেছে, রিহার্সাল হয়ে গেছে, সবকিছু হয়ে গিয়েছিল। তো একটা এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছিল। আ যেমন ক্যাবিনেটের মিটিং হয়, আমাদেরও মিটিং ডাকা হয়েছিল। আমার আমার বাবার বাড়িতে আরকি। তো রিতেশ যে আমার পার্টনার ও ছিল, আমি ছিলাম, আমার বাবাও ছিল। আর আমিরও এসেছিল। আর ওখানে আমরা সবাই ভাবছিলাম যে এখন সেফ পৌঁছে গেলেই কিছু আধা ঘন্টার ভিতরে তো আমরা তাকে কি বলবো, ওনাকে কিভাবে কনভিন্স করব যে এই ফিল্মটা আপনি করুন। তো কোনোভাবে সেই সন্ধ্যায় আমরা রাজি করিয়েছিলাম উনাকে। আর আমির আমাকে মানে আমি খুব ভালো করে মনে করতে পারছি, আমির ওনাকে বলেছিলেন যে, "আরে সেফ তুই যদি এই ফিল্মটা না করিস, তাহলে খুব বড় একটা ভুল করবি নিজের ক্যারিয়ারে, এই ফিল্মটা না করলে।" তারপর যেভাবেই হোক কনভিন্স হয়ে যান উনি এবং ফরচুনেটলি আই এম ভেরি, ভেরি হ্যাপি দ্যাট হি ডিড দ্য ফিল্ম। আমির আমাকে বলেছিলেন সেফ আসার আগে যে, "যদি সেফ মিটিং এর পরেও বলে যে ফিল্মটা ও করবে না, তাহলে সির্ফ একজনই এই রোলটা করতে পারবে।" তো আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যে কে হবে সে? আমি বলি যে, "কে সেই মানুষ?" হি সেড, "তুমি।" কিন্তু দেখুন আপনার ওভার কনফিডেন্সের অতি আত্মবিশ্বাসের মজার গল্প অমিতাভ বচ্চন বলেছেন। হ্যাঁ, ৩০ বছর বয়সে আপনি ফিল্ম ডিরেক্ট করছেন, হ্যাঁ, হ্যাঁ, অমিতাভ বচ্চনকে দিয়ে কাজ করাচ্ছেন, হ্যাঁ। আর আপনি অমিতাভ বচ্চনকে শেখাচ্ছেন অ্যাক্টিং কিভাবে না, করতে না হয়। আমি উনি এটা বলেছেন যে আমার মনে হয়েছিল ওস্তাদজি এসে গেছেন, উনি এবার বলবেন অ্যাক্টিং কিভাবে করব। যেটা হয়েছিল আ কারণ আমার ওই ঘটনাটা খুব ভালো করে মনে আছে। সেই দিনটা মনে আছে যেদিন আমি উনার ঘরে গিয়েছিলাম। তো উনি এসেছিলেন ১ম দিন মানে উনার শুটিং এর ১ম দিন ছিল আর আ আমার একটা আমি ক্যান্টনমেন্ট এ শুটিং করছিলাম। তো সেই সময় মানে আমি বেশ ইয়াং ও ছিলাম। ১ম বার একটা আর্মি লাইফ এর জীবন সম্পর্কে আমি ভালো করে জানতে পারছিলাম। তো সবকিছু এই জাজ সাহেব আপনাদের বলবেন যে উনি তো নিজে কাটিয়েছেন সেই জীবন। মানে সবকিছু মানে এত ঘড়ি ধরে হয়ে থাকে না ওখানে। মানে আপনি কোনো লিবার্টি নিতে পারবেন না। ২ মিনিট আগে ২ মিনিট পরে এরকম কিছুই হতে পারে না। তো উনি আমাকে একদম ক্লিয়ারলি বলেছিলেন যে, "আপনি এই ক্যান্টনমেন্টে একদম এই টাইমে আসবেন। আপনার কাজ এই টাইম থেকে এই টাইম পর্যন্ত হবে। আর তারপর ঠিক এই সময় পর্যন্ত বেরিয়ে যেতে হবে ক্যান্টনমেন্ট থেকে।" মানে ১ মিনিট বেশি থাকলেও চলবে না আরকি। তো এতটাই স্ট্রেস ছিল আমার উপর সেই সময় এর মাঝে। তো মানে কাজ তাড়াতাড়ি হয়ে যায়, ঠিকমতো হয়ে যায় যাতে আবার পারমিশন না নিতে হয়। আবার এই ক্যান্টনমেন্টে কারণ খুব রেস্ট্রিক্টেড এরিয়া তো। তো সেইদিন যেটা হয়েছিল মানে উনার ১ম দিন ছিল। ওতে উনি বেশি সময় লাগাচ্ছিলেন। মানে দেরি করছিলেন পারফর্ম করার জন্য। আর আমার নিজের সাইড থেকে মনে হচ্ছিল, "আরে ইয়ার আমার নিজের উপর এত প্রেশার। হতে পারে আমি গিয়ে ওনার সঙ্গে কথা বললে যদি কিছু আপনি যদি একটু বুঝে নিতে চান বা যদি আমি কিছু বলতে পারি আপনাকে তো আজ সন্ধ্যাতেই সেটা করে ফেলি যাতে কাল যখন সেটে যাব তো কাজটা সঠিকভাবে হবে।" কিন্তু হতে পারে যে আমার enthusiasm এ যেটা ছিল যে কিংবা হতে পারে উনার তরফ থেকেও হতে পারে যে মানে একজন ইয়াং ডাইরেক্টর এসে উনাকে বলছে যে, "স্যার যদি কিছু প্রবলেম থাকে তো লেটস টক অ্যাবাউট ইট।" এরকম কিছু খারাপ লেগে থাকতে পারে। এটা আমি পরে বুঝতে পেরেছি যে হয়তো উনার খারাপ লেগে থাকতেও পারে। I did apologize to him for that কিন্তু ইনটেনশন obviously সেটা ছিল না। আমি চাইছিলাম যে কাজটা আমরা করতে চাই সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা হয়ে যাক। ব্যাস এইটুকুই। তো সহজ ছিল ওর সাথে কাজ করা? খুব সহজ ছিল। মানে খুবই প্রফেশনাল উনি রাজাজি। আর আমরা একটা সিন করছিলাম। আ মানে যারা এই ফিল্মটা দেখেছেন 'লাক্স' যখন ঋত্বিক ওপরে যায় ফ্ল্যাগ মানে পতাকাটা পুঁতছে ওখানে আর ফ্লার করছিল। তখন দূরবীন দিয়ে উনার যে কমান্ডিং অফিসার ছিলেন আ নাম ছিলেন সুনীল দামলে উনি দেখছিলেন। আর খুব খুশি হন এটা দেখে। আর এটা একটা আর্লি মর্নিং শট, সানরাইজের শট ছিল। যখন আমরা যেতাম লোকেশনে একদম অন্ধকার ছিল আর সেটআপ সব অন্ধকারেই করতে হতো কারণ যেই ১ম আলো ফুটবে সূর্যের আমরা তখন শ্যুটটা করব। আমরা পৌঁছাই ওখানে অন্ধকারে একটা সার্ভিস লাইট যেটা কুরু লাগায় ওখানে যেটা জ্বলছিল। আর আমরা দেখি যে ওখানে পাহাড়ের উপরে একজন মানুষ একটা চেয়ারের এমন যা পরপর রাখা ছিল আর একজন বসে রয়েছে তারপরে।
ভাবছি যে কে রে বাবা, সকাল সকাল এত তাড়াতাড়ি কে এসে গেছে, আমাদের ক্রু তো এখনই পৌঁছেছে, আমি এখন পৌঁছেছি, এদিকে তো কেউ আসেই না এখনো। তো গিয়ে দেখি যে বচ্চন স্যার বসে আছেন ওখানে। সিরিয়াসলি, একদম মানে নিজের পুরো কস্টিউমে ওখানে বসে আছেন। নিজেই নিজেই নিজেকে এই মুডে নিয়ে আসতে, সারা রাত আমি এখানে বসে আছি, ওয়েট করছি যে কিছু হতে চলেছে। তো পুরো মানে যে প্রিপারেশন উনি নিয়েছেন, তাতে মানে অনেক কিছু শিখতে পেরেছি। মানে মানে আমি অ্যাজ এ ডিরেক্টর অলসো, এবং ভবিষ্যতে গিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টর কমিটমেন্ট কাকে বলে আমি শিখেছি ওনার এত থেকে। বড় মাপের শিল্পী তো আর এমনিতে হয় একদম, না। একদম। উনি উনার মানে যে ক্যারিয়ার সেটা শুরু হয়েছিল 60s এ। আর 2025 এ এত বছর বাদেও মানে আপনি যেকোনো ইয়াং ফিল্ম মেকার, ইয়াং রাইটার, ইয়াং ডিরেক্টরকে প্রশ্ন করুন, আপনি কার সাথে কাজ করতে চান? সবার মুখে সবার কথাই একটাই নাম আসে যে অমিতাভ বচ্চন। তো দ্যাটস এ ক্রেডিট। এরপর আপনি শাহেনশাহর পরে কিং খানকে নেন ফিল্মে ডন। হ্যাঁ, তো আমি তো শাহেনশাহ তো মানে নেক্সট লেভেলে, এরপর প্রিন্সকে নিয়ে আসবো আরকি। হ্যাঁ, শাহরুখ আর আমার বন্ধুত্ব বেশ ভালোই জমে গিয়েছিল। দিল চাহতা হ্যার পরে আমাদের দেখাশোনা শুরু হয়েছিল দিল চাহতা হ্যার পরে। আর মানে আর যে সেন্স অফ হিউমার ওনার, আপনি তো মানে অনেকবারই দেখা করেছেন। আর আপনি টিভিতেও দেখে থাকবেন। মানে একজন খুবই চার্মিং ব্যক্তি, খুবই হাসিখুশি একজন মানুষ। ওনার সাথে সময় কাটাতে খুবই ভালো লাগছিল, এবং আমার কথাও বলতাম আমরা যে, "ইয়ার এমন ফিল্ম কেন হচ্ছে না আজকে?" যেমন সেলিম জাভেদ লিখতেন, তখন এমন কনভারসেশন চলতই। আর আমার মনে সবসময় মানে আমি এই ফিল্মগুলো দেখেই বড় হয়েছি সবসময়। আর আমি চাইতাম যে আরে এত ভালোবাসা আমার ওই ফিল্মগুলোর প্রতি, তাহলে কেন একটা ফিল্ম রিমেক করব না? যে ফিল্ম আমার খুব ভালো লেগেছিল সে সময়ে, আ আবার যে বানানো যেতে পারে, কারণ ওগুলো যথেষ্ট মডার্ন ছিল নিজের টাইমে। যখন 70s এ রিলিজ হয়েছিল। বেশ মডার্ন টেম্পো, একটা মডার্ন মাইন্ডসেট ছিল ওদের। সেইজন্য আমি শাহরুখের সাথে কথা বলি। আমি বলি যে, "ইয়ার আমি ভাবছি যে ডন বানাবো।" তো ও মানে কোনো কিছু না শুনেই বলে যে, "ইয়েস, ইয়েস, আই উইল ডু, লেটস ডু ইট।" তো এভাবেই হয়ে গেল ডন, অ্যান্ড উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম মেকিং। সেই সময় শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া দুজন স্টারকে নিয়ে ফিল্ম বানানো ইয়াং ডাইরেক্টরের কাছে মুশকিলের কাজ ছিল কি? আ স্যার, আমি বচ্চন সাহেবের সাথে কাজ করে ফেলেছিলাম। তো আফটার দ্যাট যারা স্টার ছিলেন সেই সময়, তো নোবডি ওয়াজ বিগার দ্যান হিম। কিন্তু উনার সাথে কাজ করার পর প্রিয়াঙ্কার সাথে কাজ করা, ওম পুরীজির সাথে কাজ করা। আমি ওম পুরীজির সাথে ৩ টে ফিল্ম করেছি। ডন 1, ডন 2 আর লক্ষ্যতেও ছিলেন উনি। ওম পুরীজির সঙ্গেও কাজ করতে মানে একটা খুবই আনন্দের অভিজ্ঞতা হয়েছিল। কারণ উনি এত ভালো শিল্পী ছিলেন না? আর এত মানে পাওয়ারফুল ছিলেন উনার প্রতিটি পারফরম্যান্সে। আর যে রেসপেক্ট উনি ডিমান্ড করতেন অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড অ্যাজ অ্যান হিউম্যান বিইং, যখন আমাদের সেটে দেখা হতো মনে হতো যেন আরে ইয়ার একদম, একদম নিজের লোক। মানে মানে একদম ইজি, মানে নো চিপ অন শোল্ডার যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছি, আমি এনএসডিতে গোল্ড মেডেল পেয়েছি, এরকম কিচ্ছু নেই। যখন এমন মানুষের সঙ্গে দেখা হয় অনুভব করেন যে আরে আ গড উইলিং, অথবা যাতে আপনি বিশ্বাস করেন যে আপনার সফলতা আসবে, সাকসেস আসবে। কিন্তু এইসব মানুষদের থেকে শিক্ষা পাওয়া যায় যে এসব সত্ত্বেও হাম্বল থাকাটা খুব, খুব জরুরি জীবনে। এটা একটা জিনিস। এদের থেকে আমি শিখেছি। আমরা দর্শকের থেকে প্রশ্ন শুনে নেব। ফারহান স্যার, নিশ্চয়ই। আপনি মুভিতে খুব সুন্দর পোয়েট্রি ব্যবহার করেন। ধন্যবাদ। তো আপনার ফেভারিট পোয়েম কোনটা? আমরা একটু শুনতে চাই আপনার কাছে। আ আমার ফেভারিট পোয়েম যেটা ফিল্মে রয়েছে, সেটা 'জিন্দেগি না মিলেগি দোবারা'তেই রয়েছে। जब जब दर्द का बादल छाया, जब गम का साया लहराया, जब आंसू पलकों तक आया, जब ये तन्हा दिल घबराया, हमने दिल को ये समझाया, दिल आखिर तू क्यों रोता है, दुनिया में यूं ही होता है। ये जो गहरे सन्नाटे हैं, वक्त ने सबको बांटे हैं। थोड़ा गम है सबका किस्सा, थोड़ी धूप है सबका हिस्सा। आग तेरी बेकार ही नम है, हर पल एक नया मौसम है। क्यों तू ऐसे पल खोता है, दिल आखिर तू क्यों रोता है।